সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এবার বগুড়ায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। চাঁদপুরে ডক্টর দীপু মনি সহ 510 জনের নামে মামলা। বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযান। ঘুষ নেওয়ার সময় এক আনসার সদস্য হাতে নাতে আটক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাবা সেকেন্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় আজ শুক্রবার মামলাটি করেন। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 25 জন জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 350 জনকে মামলার আসামি করা হয়েছে। চাঁদপুরে বিএনপি নেতার বাড়ি, অফিস ভাঙচুর, লুটপাট এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক এবং সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি, তার বড় ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি JR ওয়াদুদ সহ 510 জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করা হয়েছে। চাঁদপুর শহরের মেথা রোডে শেখ ফরিদ আহমেদের মুনিরা ভবনের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিম মিয়া বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলাটি করেছেন। মামলায় দীপু মনিকে 1 নম্বর এবং তার বড় ভাইকে 2 নম্বর আসামি করা হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রিপনশীল হত্যার ঘটনায় হবিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। এছাড়াও এই মামলায় জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী সহ 59 জনের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি এবং এর সহযোগী সংগঠন। দুপুরে গোপালগঞ্জ শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এ সময় জেলা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, ডক্টর KM বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন সহ জেলা বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেত্রকোনায় শহরের ছোট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যশোরে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার জন্য শেখ হাসিনাকে দায়ী করে তার এবং তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। যশোর সদর উপজেলার রূপদিয়ায় শান্তি সমাবেশ এবং শুকরানা মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশ এবং দোয়া মাহফিল শেষে শুকরানা মিছিল বের করেন তারা। ময়মনসিংহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামী। বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিসে অনিয়ম এবং হয়রানির নানা অভিযোগের খোঁজ পেয়েছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। ঘুষ নেওয়ার সময় এক আনসার সদস্যকে হাতে নাতে আটক করেছে তারা। বান্দরবান প্রতিনিধি কৌশিক দাসের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও হয়রানির অভিযোগ বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে। কাগজপত্র ঠিক থাকার পরও অতিরিক্ত টাকা না দিলে হতো না কোনো কাজ, আর টাকা দিলে কাগজপত্র ঠিক না থাকলেও সহজেই মিলত পাসপোর্ট। অভিযোগ আছে রেকর্ড কিপার আনসার সদস্যদের সহায়তায় গড়ে তোলেন অর্থ লেনদেনের সিন্ডিকেট। আমরা যখন এখানে পাসপোর্ট করতে আসি আমাদের থেকে এর থেকে বেশি ইভেন 10,000 12,000 এরকম একটা টাকা দাবি করা হয়। আনসার আনিস আমার কাছ থেকে 12,000 টাকা দাবি করছে, 12,000 টাকা দেওয়ার পরও উনি আমাকে পাসপোর্ট দিতে পারে নাই। এমন অভিযোগে বুধবার বৈষম্য বিরোধী ছাত্ররা পাসপোর্ট অফিসে গিয়ে ঘুষ নেওয়ার সময় আনিসুন নামে এক আনসার সদস্যকে হাতে নাতে ধরে ফেলে। তবে ঘুষ লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেকর্ড কিপার ও আনসার সদস্য। অনিয়ম এটা ধরনের সবসময় থাকে। এখন বাইরে যদি কেউ কারোর সাথে লেনদেন করে থাকে দায়িত্ব আসলে পাসপোর্ট অফিস নিতে পারবে না। আমরা যখন ফর্ম জমা নেই আমরা জিজ্ঞেস করি অতিরিক্ত কাউকে কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা। 10,000 টাকা বলছি কিনে নিলে, তো 8 বছর নাকি বই সমস্যা, তো না পারলে আমি আমাকে কেন বলতেছে। আমি মুশারফ স্যারের কাছে গেছি,
ওই স্যারকে দেখাইছি, স্যার বলছে কিছু একটা খরচ পাতি লাগবে। ঘটনার সুষ্ঠু তদন্ত সহ অনিয়ম বন্ধের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যেগুলো আর্থিক অনিয়মের কথা বলছে, এটা যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে অবশ্যই আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ওদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করব। পাসপোর্ট অফিসের দুর্নীতি ও অনিয়ম দ্রুত বন্ধ করতে সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র ও দুর্নীতি প্রতিরোধ কমিটির কর্মকর্তারা। আমরা দাবি করছি দুর্নীতিমুক্ত এবং সংস্কারমুক্ত, হয়রানিমুক্ত বান্দরবান পাসপোর্ট অফিসক সবাই যাতে বান্দরবান স্থানীয় জন এই সুবিধা পায়। আগামীতে দুর্নীতি দমন কমিশনের ভিতরে ওদের সাথে আলাপ করে পরামর্শ করে কি স্টেপ নেওয়া যায়, এটাকে কি স্টেপ নিলে পরে এই পাসপোর্ট অফিস বান্দরবান এটা দুর্নীতিমুক্ত হবে। প্রতিদিন গড়ে 50 থেকে 70টি পাসপোর্টের আবেদন জমা পড়ে বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি কর্মীদের প্রদীপ প্রজ্বলন কর্মসূচিতে বাধা দেয় ও হামলা চালায় দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যায় নগরীর চিরাগি পাহাড় এলাকায় চট্টগ্রাম নগরের সর্বস্তরের সংস্কৃতি কর্মীরা ব্যানারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে ঘটনা ঘটে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক আবৃত্তি শিল্পী রাশেদ হাসান সহ চট্টগ্রামের উদীচী শিল্পী গোষ্ঠী এবং বিভিন্ন সংগঠন ও সাধারণ সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণভাবে মোমবাতি প্রজ্বলন করছিলেন সংস্কৃতি কর্মীরা। এ সময় কিছু যুবক লাঠি সোঁটা হাতে উপস্থিত হয়ে শুরুতে বাধা এবং পরে কয়েকজন সংস্কৃতি কর্মীকে মারধর করে। এ ঘটনায় ছবি তোলার সময় প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক জুয়েল শীল এবং দৈনিক আমাদের সময় পত্রিকার আলোকচিত্রী SM তামান্নাকে মারধর করা হয়। গত 5ই আগস্ট বিকেলে রাজধানীমুখী লং মার্চে অংশ নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমানত। 9 দিন পর তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শনাক্ত করা হয়। আমানতের শরীরে গুলি ছাড়াও মুখমণ্ডলে পাওয়া গেছে আঘাতের চিহ্ন। নারায়ণগঞ্জের জলকুড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আমানত গত 5ই আগস্ট বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী হাসিনা মমতাজকে বলেছিলেন রাতেই ফিরবেন। এরপর থেকে আমানতের কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। 9 দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শনাক্ত করা হয় তার মরদেহ। তাকে গুলি করা হয়েছে। পুরো মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গেছে। গুলি ছাড়াও এমনভাবে আঘাত করা হয়েছে যে চেনাই যায়নি। স্ত্রীও একাধিকবার দেখেও স্বামীর মরদেহ চিনতে কষ্ট হয়েছে। আমানতের খোঁজ পেতে ছাপানো হয় পোস্টার। অবশেষে 14ই আগস্ট নিহতের খালা ঢাকা মেডিকেল মর্গে গিয়ে আমানতকে শনাক্ত করেন। 15ই আগস্ট রাত 9টায় চাষারায় নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লায় দাফন করা হয়। নিহত আমানত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যাই কলম প্রত্যেক দিনই আমার বউ ইয়া করে দিয়েছে, বউ প্রত্যেক দিনই যাইতেছে লোক লিয়া, কিন্তু আত্মহ দেখে চিনে না। খালায় দেখে আত্মহ দেখে খালায় চিনছে, তো তারা গেছে থানাত। এরপরে খালায় ফোন করে চিকুর দিয়ে করে আমি আনামত পাইছি। বাবা মা মারা যাওয়ার পর আমানত বড় হয়েছে খালার কাছে। 2 সন্তানকে নিয়ে বিপাকে বিলাপ করছেন। এখন কি করবেন? সব তো শেষ হয়ে গেল, সন্তানরাও এতিম হয়ে গেল। হ্যাঁ, খুব ভালো লোক ছিল। যেদিনকার চলে গেছে সেদিন সে তার বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করে গেছে। সবার সাথে খুব ভালো ব্যবহার করতো। কেউর সাথে কোনো পানা দানো এই নেই, দোকানে 1 টাকাও বাকিও করতো না। এই ধরনের একটা লোক ছিল। এখানে ন্যায় বিচার চাই, আর কিছু চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু সরকারি হাসপাতালেই মারা গেছে 407 জন। গত 15 জুলাই থেকে 12 আগস্ট পর্যন্ত সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন 18,576 জন। মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানতের জানাজায় অংশ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরাজিত শক্তি করে, বাংলাদেশের জনগণই তা রুখে দিবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষা করার দায়িত্ব তারাই নেবে। মাছরাঙা নিউজ ডেস্ক। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 3 জন। আক্রান্তদের মধ্যে একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তথ্য জানানো হয়।
নতুন আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন 2 জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন 1 জন। এবছর নগরে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 246 জন এবং উপজেলায় 239 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 485। মাসে আক্রান্ত হয়েছে 89 জন। এ পর্যন্ত মারা গেছে 4 জন। ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে উদ্ধারের সময়ও নির্বিচারে গুলি চালিয়েছিল পুলিশ। মাছরাঙ্গা টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন সাইদকে উদ্ধারে প্রথমে এগিয়ে যাওয়ার শিক্ষার্থী সিয়াম হোসেন আয়ান। রংপুর প্রতিনিধি ফুয়াদ হাসানের তথ্য এবং চিত্রে ডেস্ক রিপোর্ট। নিরস্ত্র আবু সাইদের সাহসী বুক ক্ষতবিক্ষত করে দেওয়া পুলিশের নির্বিচার এই গুলির দৃশ্য কারোরই আর অদেখা নয়। পুলিশের একের পর এক গুলিতে বিদ্ধ হয়ে সাইদ সড়ক বিভাজক পার হয়ে যখন বসে পড়ে তখন প্রথমে যে শিক্ষার্থী তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন তার কথাই উঠে এসেছে সেদিন পুলিশের নির্মমতার চিত্র। বেরোবি পর্যন্ত যাওয়ার পর শুরুতে আমাদেরকে পিছানোর জন্য অ্যাটাক শুরু করছে পুলিশ। সেইটা দেখে আমাদের বীর আবু সাইদ ভাইয়া উনি সবার আগে পুলিশের সামনে আগায় গেছিলো। আগায় যাওয়ার পর পুলিশের সামনে নিজের বুকটা পেতেইছে, যেটা আমরা সবাই জানি। তারপর উনি বা আমি বা যে কোনো একজন ছাত্র বা সাধারণ জনগণ আমরা কোনোদিন ভাববো না যে একটা প্রশাসন একটা মানুষকে এরকমভাবে শ্যুট করতে পারে। ছাত্রলীগ অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় থাকলেও তাদের নিবৃত করেনি পুলিশ। উল্টো নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ছুড়েছে নির্বিচার গুলি। এক পর্যায়ে ফুরিয়ে যায় পুলিশের রসদ। হঠাৎ করে বেগম রোকেয়ার ভিতর থেকে ছাত্রলীগের কর্মীরা আসলো। ওরা হাতের মধ্যে রামদার মতো অনেকগুলা দেশি অস্ত্র ছিল আর মাথায় হেলমেট। ধীরে ধীরে পুলিশ পিছানো শুরু করলো। আমরা যেটুকু বুঝলাম যে পুলিশের সময় বুলেট শেষ। পুলিশের গুলি শেষ হয়ে গেলে পালিয়ে যায় ছাত্রলীগ। পুলিশ আমাদের উপর অ্যাটাক করতেছে, কিন্তু ছাত্রলীগ যে অস্ত্র হাতে এখনো ভিতরে দাঁড়ায় আছে, ওদের এগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছে না। তারপর আমরা সবাই ধীরে ধীরে বেগম রোকেয়ার ভিতরে ঢোকা শুরু করলাম। আমরা যতদূর শুনলাম যে বেগম রোকেয়ার পিছনের দিকে যে দেওয়ালগুলো ছিল ওইটা থেকে ছাত্রলীগের যে কর্মীগুলো ছিল ওরা পালায় গেছে। আবু সাইদকে গুলির ভিডিও এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের আগুন জ্বলে ওঠে আন্দোলনকারীদের মাঝে। ক্ষুব্ধ হন তাদের বাবা মায়েরাও। প্রথম দিকে বাধা দিলেও পরে ভরসা দিয়ে তারাও সন্তানদের পাঠিয়ে দেন আন্দোলনে। আজকে আমার ছেলে নামছে, কালকে আমি নামবো। আম্মুও শুরুতে ভয় পাইছিল, কিন্তু একবার যখন দেখলো যে নিজের ছেলেকে এরকম করে শুট করা হয়েছে, আম্মু আর আটকায়নি। আবু সাইদকে হত্যার পর আন্দোলন আরও জোরালো হলে তাতেও গুলি চালায় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের ধরপাকড়। মাহিম নামের একজন আমার ব্যাচমেট, ওকে ধরে নিয়ে গেল। ও নাকি সাইদ হত্যা মামলার সাথে জড়িত, যেখানে ছেলেটা তো ওই দিন আন্দোলনে গেছেও পড়ে। এরকম সহ আরও অনেককে জড়িয়ে ধরা হয়েছে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে আসে বিজয়। এখন সেই বিজয়কেই অর্থবহ করতে চান এই শিক্ষার্থী। প্রথম যে স্বাধীন শহর, এটাও আমি রংপুরকেই বলবো। দেশ যে সংস্কারের কাজটা চলতেছে, এটার দায়িত্ব অবশ্যই আমরা বা আমাদের, আমি না, একজন ছাত্র না, প্রতিটা জনতার কাছে থাকা উচিত। আমাদের দেশটা যতদিন সংস্কার হচ্ছে না, আমরা মাঠটা ছাড়তেছি না। ছাত্র অভ্যুত্থানের আইকনে পরিণত হওয়া আবু সাইদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মধুমতি নদীর ভাঙনের কবলে পড়েছে নড়াইলের লোহাগড় উপজেলার বিভিন্ন এলাকা। গত কয়েক সপ্তাহের অব্যাহত ভাঙনে তলিয়ে গেছে ফসলের জমি, কাঁচা পাকা ঘর, গাছপালা সহ বহু স্থাপনা। ভাঙন আতঙ্কে রয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। নড়াইল প্রতিনিধি মির্জা নজরুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও জুন থেকে নড়াইলের মধুমতি নদীতে শুরু হয় ভাঙন। গেল 3 সপ্তাহ ধরে বেড়েছে ভাঙনের তীব্রতা। প্রতিদিনই নদী গর্ভে তলিয়ে যাচ্ছে তীরবর্তী বিভিন্ন স্থাপনা। দিশেহারা লোহাগড়া উপজেলার জয়পুর, ইতনা, শালনগর, লাহুরিয়া ইউনিয়নের বাসিন্দারা। ভাঙনের ঝুঁকিতে শত শত ঘরবাড়ি, কবরস্থান, মসজিদ, পাকা রাস্তা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মধুমতির দুপারের অন্তত 6 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। 15-20 দিন আগের থেকে ভাঙা শুরু হয়েছে। যদি এভাবে এই বর্ষাকালে ভাঙতেই থাকে তাহলে আমাদের বসত বাড়িও ভেঙে যাবে। এই নদী ভাঙার কারণে আমাদের রাত্রিবেলা এই যারা নদী কিনারে বসবাস করে কেউ আমাদের ঘুমায় না। আমাদের বহুত অনেক বাড়িঘর ভেঙে যাচ্ছে, নদী ভেঙে গেছে এবং ভেঙে যাবে না। বেশ কয়েকটি স্থানে জরুরি ভিত্তিতে সামান্য কিছু জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধের প্রাথমিক চেষ্টা করা হলেও তা তেমন কাজে আসছে না। কিছু এলাকায় অস্থায়ী বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদী পাড়ের মানুষ। খাবার খোরাক বা আমাদের চলাফেরার খুবই সমস্যা।
তা আমাদের এখানে যে কোনো কায়দায় এটা আমাকে একটু মানে বাচ্চা দিলে ভালো হবে। চর ধানাইর পুরাটাই বিলীন হয়ে গেছে এবং ফসলি সমস্ত জমি নদী গর্ভে চলে গেছে। আমরা আশঙ্কায় আছি যে জিও ব্যাগের যে কাজটুকু করা হয়েছে ওইটাও আবার ভেঙে না যায়। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। অনুমোদন সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তার। মধুমতি নবাঙ্গ প্রকল্প একটা প্রকল্পের আন্ডারে আমরা প্রায় 4.24 কিলোমিটার নদীর তীর প্রতিরক্ষা কাজ, যেটা ব্লক দ্বারা পার্মানেন্ট প্রোটেক্টিভ ওয়ার্ক, এর কাজ প্রায় আমাদের শেষের দিকে, প্রায় 98% কাজ আমাদের শেষ বাস্তবায়িত হয়ে গেছে। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা অবগত করছি এবং ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জায়গাগুলো পরিদর্শন করে গেছেন এবং পরবর্তীতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে আমরা এসব কাজ জায়গাগুলোতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, নদী ভাঙন এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ হবে এমনটাই দাবি ভুক্তভোগীদের। মাছরাঙা নিউজ ডেস্ক। 88 বোতল ফেন্সিডিল এবং 30 কেজি গাঁজা উদ্ধার সহ 4 জন মাদক কারবারি আটক করেছে র্যাব। 7 পরিবহনে ব্যবহৃত 2টি প্রাইভেট কার জব্দ করা হয়। র্যাব জানায়, চট্টগ্রাম মহানগরী এবং জেলার বিভিন্ন এলাকায় পৃথক 2টি অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে র্যাবের একটি দল নগরীর চান্দগাঁও থানার আরাকান রোডের ওপেক্স শোরুমের সামনে গাড়ি তল্লাশিকালে সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দেয়। এ সময় প্রাইভেট কার থেকে 3 জন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে প্রাইভেট কার থেকে 388 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। একই সঙ্গে চট্টগ্রামের মিরসরাইয়ে আরেকটি অভিযানে একটি প্রাইভেট কারে 30 কেজি গাঁজা সহ মোহাম্মদ মুসা নামের একজনকে আটক করেছে র্যাব। মাদক পরিবহনে ব্যবহৃত 2টি গাড়িও জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। রংপুরে কেন্দ্রীয় কারাগারে কয়েদি মৃত্যুর ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক। আজই প্রতিবেদন দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হোসেন। দায়িত্বে অবহেলার কারণে মোতালেব এবং শাহজাহান নামে 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মোবাশ্বের হাসান জানান, সকাল 8টার দিকে কারাগারের ভেতর গাছ থেকে আমড়া পেড়ে খাওয়াকে কেন্দ্র করে বাহারাম এবং রফিকুল নামে 2 কয়েদির মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে রফিকুল লাঠি দিয়ে আঘাত করে। আহত বাহারামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। মৃত্যুর খবর কারাগারে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে কারারক্ষীদের সঙ্গে কয়েদিদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কারারক্ষীরা। বন্দীদের শান্ত করতে জেলা প্রশাসক এবং 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ সহ প্রশাসনের কর্মকর্তারা কারাগারের ভেতরে অবস্থান করছেন। কারাগারের ভেতর এবং বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ইন্টারনাল নিরাপত্তাটা দেখে তো কারা অধিদপ্তর, তাদের নিজস্ব বলে, তো তারা তাদের মতো করে তদন্ত করবে। আর আমি সেটা হচ্ছে তাৎক্ষণিক আমি একটা রিপোর্ট দিব। আজকে কি ঘটেছে আমি তাৎক্ষণিক রিপোর্ট দিব। ওই রিপোর্টে আমি একজন প্রতিনিধি রাখছি মেট্রোপলিটন থেকে, ঠিক আছে, এবং সহকারী সার্জন যে আছে কারাগারের তাকেও আমি রাখছি ওই রিপোর্টের জন্য। তারপরে সেটা হচ্ছে যে সুরতাল হবে এবং পোস্টমর্টেম হবে, 2 জন কারারক্ষী বরখাস্ত হবে। কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে এক বিএনপি সমর্থক নিহত হয়েছে। সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত বিএনপি সমর্থকের নাম সিদ্দিকুর রহমান। তিনি সাইচাইপাড়া গ্রামের মৃত আব্দুস কুদুস মিয়ার ছেলে। অটোরিকশার চালক ছিলেন তিনি। সংঘর্ষে আরও কয়েকজন আহত হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত 5ই আগস্ট ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে আওয়ামী লীগ সমর্থিত মেম্বার আমির হোসেনের অফিস ভাঙচুরকে কেন্দ্র করে সকালে সমঝোতা বৈঠক বসে। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে 2 পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে সিদ্দিকুরকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। এদিকে দিনাজপুরের হিলিতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের অভিযোগে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ 8 জনকে আসামি করে মামলা করা হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণসমাবেশ করেছে হেফাজতে ইসলামী। দুপুরে জুমার নামাজের পর গাইবান্ধার কাচারি বাজার এলাকায় গণসমাবেশ করে হেফাজতে ইসলামী বাংলাদেশের গাইবান্ধা জেলা শাখা। শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাচারি বাজার এলাকায় গিয়ে শেষ হয়।
হামলা এবং ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কিশোরগঞ্জ প্রেস ক্লাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। গত 5ই আগস্ট দেশের অনেক জায়গায় হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে। কিশোরগঞ্জ প্রেস ক্লাব সহ অনেক সরকারি এবং বেসরকারি স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেখানেই আজ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালায় সাধারণ শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা বলেন, আমরা মনে করি সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের এই প্রেস ক্লাব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পেরে আমরা গর্বিত। রাজবাড়ীতে গহন থিয়েটারের উদ্যোগে লেখক ও নাট্য নির্মাতা সেলিম আলদিনের ৭৫তম জন্মজয়ন্তী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে বৃক্ষরোপণের আগে শহীদ খুশি রেলওয়ে ময়দানে অবস্থিত জেলা শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করেন থিয়েটারের সদস্যরা। এরপর বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাজবাড়ীর বিভিন্ন স্থানে 200টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর বাংলা থিয়েটারের সভাপতি এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের আঞ্চলিক সমন্বয়কারী আনিসুর রহমান সহ অন্যান্যরা। মানিকগঞ্জে বেড়েই চলছে কাঁচামরিচের দাম। জেলার বাজারগুলোতে গত বুধবার মরিচ বিক্রি হয়েছে 200 টাকা কেজি দরে, গতকাল বিক্রি হয়েছে 280 টাকা এবং আজ তা বিক্রি করা হচ্ছে 480 টাকা কেজি দরে। 2 দিনের ব্যবধানে এই পণ্যটির দাম কেজিতে বেড়েছে 280 টাকা, যা দ্বিগুণেরও বেশি। ব্যবসায়ীরা জানান, বাজারে কাঁচা মরিচের আমদানি কম হয়, দাম বেড়েছে। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড বাজার, মানিকগঞ্জ কাঁচা বাজার, বেউথা বাজার এবং কাছারি বাজার ঘুরে অস্বাভাবিক বাড়তি দামে পণ্যটি বিক্রি করতে দেখা গেছে। চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে 2টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় বাজারে এই অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, দুপুরে বড় বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযানে মেসার্স আর.এন. ট্রেডার্সে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক কিশোর কুমার আগরওয়ালকে 20,000 টাকা জরিমানা করা হয়। পরে বিভিন্ন অভিযোগে মেসার্স জলযোগ মিষ্টান্ন ভাণ্ডারকে 30,000 টাকা জরিমানা করা হয়। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এবার বগুড়ায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 101 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। চাঁদপুরের ডক্টর দীপু মনি সহ 510 জনের নামে মামলা। বান্দরবান আঞ্চলিক পাসপোর্ট অফিসে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের অভিযান। ঘুষ নেওয়ার সময় এক আনসার সদস্য হাতে নাতে আটক। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।